দেশ, দুটো যুদ্ধ। একটা যুদ্ধ চলছে আকাশে, ক্ষেপণাস্ত্রে, সীমান্তে, আর আরেকটা যুদ্ধ চলছে মানুষের পকেটে, বাজারে, রান্নাঘরে। ইরানের সামনে এখন শুধু সামরিক চাপ নয়, তার চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠছে একটা নিঃশব্দ অর্থনৈতিক যুদ্ধ। আজকের এই এক্সপ্লেনারে আমরা দেখব সংখ্যাগুলো আসলে কি বলছে, আর ইরান আর কতদিন এই চাপ সইতে পারবে। শুরু করি একদম সাম্প্রতিক একটা খবর দিয়ে। 19 অগস্ট রয়টার্সের একটি প্রতিবেদনে উঠে আসে ইরানের কাছ থেকে নতুন ক্ষেপণাস্ত্র হুমকির অভিযোগ তুলে সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক লেনদেন স্থগিত করেছে। ইরান অবশ্য এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। এটা শুনতে হয়তো সাধারণ একটা কূটনৈতিক খবর মনে হচ্ছে, কিন্তু এর অর্থনৈতিক গুরুত্ব বিশাল। কারণ বহু বছর ধরে দুবাই ছিল ইরানের জন্য এক ধরনের অক্সিজেন সিলিন্ডার। পুনঃরপ্তানি বাণিজ্য, অর্থ স্থানান্তর আর নিষেধাজ্ঞা এড়িয়ে আন্তর্জাতিক বাজারে ঢোকার প্রধান রাস্তা। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, মার্কিন চাপও এখন ঠিক এই নেটওয়ার্কটার দিকেই ঘুরছে। তাহলে বুঝতেই পারছেন, এই একটা সিদ্ধান্ত আসলে শুধু বাণিজ্যিক নয়, এটা ইরানের বিকল্প শ্বাসনালীগুলোর একটা সংকুচিত হয়ে যাওয়া। এবার আসি মূল প্রশ্নে, ইরানের সাধারণ মানুষ আসলে কেমন আছে? উত্তরটা লুকিয়ে আছে একটা সংখ্যায়, রিয়াল। জুলাই মাসে ইরানের খোলা বাজারে $1 মার্কিন কিনতে লেগেছে প্রায় 19 লাখ রিয়াল। ভাবুন একবার, $1 লাখ, 19 লাখ রিয়াল। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে 2026 সালে ইরানের অর্থনীতি প্রায় 6.1% সংকুচিত হতে পারে, আর গড় মূল্যস্ফীতি পৌঁছাতে পারে প্রায় 69%। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সংখ্যাটি লুকিয়ে আছে খাবারের দামে। বিশ্বব্যাংকের তথ্য বলছে 2026 সালের ফেব্রুয়ারিতে ইরানে খাদ্য মূল্যস্ফীতি ছুঁয়েছিল প্রায় 99%। মানে একটা পরিবার 1 বছর আগে যা দিয়ে বাজার করত, এখন প্রায় দ্বিগুণ টাকা লাগছে সেই একই বাজার করতে। ইউরো নিউজের প্রতিবেদন অনুযায়ী মে-জুন সময়ে ইরানের সরকারি পরিসংখ্যান বলছে বছরওয়ারি ভোক্তা মূল্যস্ফীতি ছিল প্রায় 88.6%। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে সংখ্যাটা একটু কম, প্রায় 83%। কিন্তু দুটো হিসাবই একটা জিনিস স্পষ্ট করে দেয়, পরিস্থিতি ভয়াবহ। এর মানে কি? বেতন হয়তো রিয়ালে অপরিবর্তিত থাকছে, কিন্তু সেই বেতনের ক্রয় ক্ষমতা প্রতি সপ্তাহে গলে যাচ্ছে পানির মতো। আমদানি করা খাবার, ওষুধ, যন্ত্রপাতি সবকিছুর দাম বাড়ছে রিয়ালের পতনের সঙ্গে সঙ্গে। মধ্যবিত্ত শ্রেণী সংকুচিত হচ্ছে, আর নিম্ন আয়ের পরিবারগুলোকে বেছে নিতে হচ্ছে খাবার কিনবে নাকি ওষুধ। এত কিছুর পরও একটা প্রশ্ন থেকেই যায়, ইরানের অর্থনীতি তাহলে পুরোপুরি ভেঙে পড়ল না কেন? উত্তরটা লুকিয়ে আছে ইরানের গঠনের মধ্যেই। ইরান শুধু তেল নির্ভর অর্থনীতি নয়, দেশটির আছে কৃষি, শিল্প, স্থানীয় উৎপাদন আর একটা বিশাল অনানুষ্ঠানিক অর্থনীতি। দশকের পর দশক নিষেধাজ্ঞার মধ্যে বেঁচে থেকে ইরান শিখে ফেলেছে কিভাবে বিকল্প পথ তৈরি করতে হয়। ছায়া বাণিজ্য, সীমান্ত বাণিজ্য আর তেল বিক্রির গোপন নেটওয়ার্ক। আল জাজিরার একটি বিশ্লেষণে বলা হয়, 5 মাসের যুদ্ধের পরও ইরানের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েনি, কারণ বহু বছর ধরে নিষেধাজ্ঞার সঙ্গে মানিয়ে নিয়ে দেশটি একটা তুলনামূলক বৈচিত্র্যময় অভ্যন্তরীণ অর্থ ব্যবস্থা গড়ে তুলেছে। কিন্তু এর মূল্য দিচ্ছে সাধারণ মানুষ, উচ্চ মূল্যস্ফীতি, কমতে থাকা প্রকৃত আয় আর অনিশ্চিত ভবিষ্যতের মধ্য দিয়ে। তাহলে সহজ কথায়, রাষ্ট্র হিসেবে ইরান টিকে আছে, কিন্তু ইরানি মানুষ আগের জীবনযাত্রার মান আর ধরে রাখতে পারছে না। আর এই সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্র চাপ আরও বাড়াচ্ছে। জুলাই মাসে মার্কিন ট্রেজারি বিভাগ ইরানি তেল ও পণ্য বাণিজ্যের সঙ্গে যুক্ত একটি বড় নেটওয়ার্কের বিরুদ্ধে 50টিরও বেশি ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজের ওপর ব্যবস্থা নেয়। রয়টার্সের আরেকটি প্রতিবেদনে বলা হয়, এই নতুন নিষেধাজ্ঞার তালিকায় সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠানও ছিল। তার মানে দুবাইয়ের পথ বন্ধ হওয়াটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা বড় প্যাটার্নের অংশ। ওয়াশিংটন এখন তৃতীয় দেশের ব্যাংক, শিপিং কোম্পানি আর তেল ব্যবসায়ীদের ওপরও পরোক্ষ নিষেধাজ্ঞার চাপ বাড়াচ্ছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। এখানে একটা প্রসঙ্গ মনে করিয়ে দিতে চাই, 17 জুন ওয়াশিংটন আর তেহরানের মধ্যে 14 দফার একটি সমঝোতা, ইসলামাবাদ মেমোরান্ডাম স্বাক্ষরিত হয়েছিল। এতে ছিল যুদ্ধবিরতি, মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া, হরমুজ প্রণালী খুলে দেয়া, নিষেধাজ্ঞা শিথিল করা আর ইরানের জন্য $300 বিলিয়ন পুনর্গঠন তহবিলের প্রতিশ্রুতি। কিন্তু আল জাজিরার সাম্প্রতিক প্রতিবেদন বলছে এই সমঝোতা বেশি দিন টেকেনি। জুনের শেষেই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলতে শুরু করে, আর 7 জুলাই ট্রাম্প নিজেই ঘোষণা দেন যে চুক্তি শেষ। এরপর যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা শুরু করে, আর তেহরান বলে তারাও তাদের সব প্রতিশ্রুতি স্থগিত করেছে। গত সোমবার অর্থাৎ 17 অগস্ট এই সমঝোতা আনুষ্ঠানিকভাবে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আর কোনো পক্ষই এখন পর্যন্ত নতুন করে আলোচনায় বসার সিদ্ধান্ত নেয়নি। এই সমঝোতা কেন এত গুরুত্বপূর্ণ ছিল সেটা শুধু কূটনৈতিক নয়, এটা একটা অর্থনৈতিক হিসাবও। কারণ যুক্তি খুবই সহজ,
নিষেধাজ্ঞা কমলে তেল রপ্তানি বাড়বে, তেল রপ্তানি বাড়লে বৈদেশিক মুদ্রা আসবে, বৈদেশিক মুদ্রা এলে রিয়ালের উপর চাপ কমবে, রিয়াল স্থিতিশীল হলে আমদানির খরচ কমবে, আর তাতে মূল্যস্ফীতিও কমার সুযোগ তৈরি হবে। কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা, সমঝোতা ভেঙে গেছে, আর তার সঙ্গে সঙ্গে সেই উল্টো চক্র শুরু হয়ে গেছে। তাহলে চূড়ান্ত প্রশ্নটা কি? এটা নিয়ে নির্দিষ্ট করে বলা ইরান আর 3 মাস টিকবে বা 6 মাস টিকবে সেটা দায়িত্ব জ্ঞানহীন হবে। কারণ যুদ্ধ চালানোর ক্ষমতা শুধু জিডিপি বা রিজার্ভের উপর নির্ভর করে না, নির্ভর করে ইরান এখনো কতটা তেল বিক্রি করতে পারছে, চীনের মতো দেশগুলো সেই তেল কিনছে কিনা, সরকার বৈদেশিক মুদ্রা কতটা নিয়ন্ত্রণ করতে পারছে, সামরিক সরঞ্জাম উৎপাদনের স্থানীয় সক্ষমতা কতটা আছে, বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো কতটা অক্ষত আছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জনগণের মধ্যে বাড়তে থাকা অসন্তোষ সরকার কতদিন সামলাতে পারবে। ওয়াশিংটন পোস্টের একটি বিশ্লেষণে বলা হয়েছে, অবকাঠামোয় হামলার পর ইরানি বিদ্যুৎ বিভ্রাট, পানি ও জ্বালানি সংকট, বাণিজ্য ধীর হয়ে যাবার মতো সমস্যা বেড়েছিল। ঠিক একই সময়ে রিয়াল নেমে গিয়েছিল 19 লাখের ঘরে। ইরানের সবচেয়ে বড় শক্তি হলো সময় নিয়ে যুদ্ধ সহ্য করার ক্ষমতা, কিন্তু সবচেয়ে বড় দুর্বলতা হলো যুদ্ধ যত দীর্ঘ হবে জনগণের কাঁধে তত বেশি অর্থনৈতিক বোঝা চাপবে। আর ইতিহাস বলছে রিয়ালের পতন আর মূল্যস্ফীতির কারণে অতীতে ইরানে বড় বিক্ষোভ হয়েছে। মানে অর্থনৈতিক সংকট যে কোনো সময় রাজনৈতিক সংকটে রূপ নিতে পারে। যুদ্ধের শুরুতে জাতীয়তাবাদ সরকারকে শক্তি দেয়, কিন্তু খালি পকেট দীর্ঘমেয়াদে সেই জাতীয়তাবাদকেই ক্ষয় করে দিতে পারে। তাহলে শেষ কথা কি? ইরানকে এখনই অর্থনৈতিকভাবে মৃত বলা যাবে না, কিন্তু সবচেয়ে বাস্তবসম্মত ছবিটা হলো এরকম, ইরান হঠাৎ ধসে পড়ছে না, ইরান ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। রাষ্ট্র এখনো তেল বেচতে পারছে, স্থানীয় উৎপাদন চালাতে পারছে, বিকল্প বাণিজ্য পথ ব্যবহার করছে, কিন্তু প্রতিটা নতুন নিষেধাজ্ঞা, প্রতিটা বন্ধ হওয়া বাণিজ্য পথ, প্রতিটা ডলার সংকট, প্রতিটা অবকাঠামোগত ক্ষতি এই সক্ষমতাকে একটু একটু করে কমিয়ে দিচ্ছে। আর দুবাইয়ের এই সেতু যদি সত্যিই দীর্ঘমেয়াদে বন্ধ থাকে তাহলে বিষয়টা আরও গুরুতর হয়ে দাঁড়াবে। তাই আসল প্রশ্নটা হয়তো এটা নয় যে এই যুদ্ধে কে জিতবে, আসল প্রশ্ন হলো কে সবচেয়ে কম ক্ষতি নিয়ে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারবে। আর বর্তমান অর্থনৈতিক সুযোগগুলো একটাই কথা বলছে, সময় যত গড়াবে তেহরানের জন্য সেই ক্ষতির মূল্য তত বাড়তে থাকবে। আপনার কি মনে হয়, ইরান কি আলোচনার টেবিলে ফিরে আসবে, নাকি এই অর্থনৈতিক চাপ সহ্য করেই যুদ্ধ চালিয়ে যাবে? নিচে কমেন্টে জানান। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।